প্রথমেই বলি আমি মর্মাহত, শোকাহত, অবিশ্বাস্য মনে হচ্ছে এখনও। ব্যাপারটা বিশ্বাস করতে আমার বেশ কিছুটা টাইম সময় লেগেছিল। এত কম বয়সে এত সহজে রাহুল আমাদের ছেড়ে চলে যেতে পারে এটা আমার কাছে বিশ্বাসই হচ্ছিল না। আমি প্রচণ্ড বেশি শকড ব্যাপারটাতে। এবং আজকের যেভাবে ফেসবুকে ইউটিউবে ব্যাপারটা তদন্ত হোক দাবি উঠে আসছে, তারপর সত্যিই ব্যাপারটা আরোই অস্বাভাবিক লাগছে, মেনে নেওয়া যাচ্ছে না। তো যদিও প্রিয়াঙ্কা বলেছে যে তাদের বাড়ি থেকে পুরো কেওড়াতলা শ্মশান পর্যন্তই ওকে নিয়ে যেতে, আমি জানি না ও কোনো তদন্ত চাইছে কি না। কিন্তু চৈতী ঘোষাল থেকে আরম্ভ করে অনেকেই যেমন সুদীপ্তা চক্রবর্তী এরা সবাই দাবি করেছে যে এই ব্যাপারটা তদন্ত হোক, যে কেন এমন ঘটনা হলো, আসলে কি হলো। অ্যাকচুয়ালি প্রচণ্ড অস্বাভাবিক ব্যাপার আচরণ করছে শ্বেতা, অস্বাভাবিকভাবে। এবং সে রীতিমতো কিছু বলেছে যেগুলোতে অনেক কিছু ধোঁয়াশা লাগছে। অনেকে ওখানে ছিল তারা অনেক কথা বলেছে, যারা রাহুলের তোমার টেকনিশিয়ান তারা এক এক রকম বলছে, রাহুলের যে ড্রাইভার সে একটা কথা বলছে, কেউ কেউ বলছে যে শুটিং প্যাক আপ হয়ে যাওয়ার পরে ওরা ঘুরতে গেছিলো সেই অবস্থায় এই জিনিসটা হয়েছে। আবার শোনা যাচ্ছে শুটিংয়ের সময় এমনি নর্মাল শুটিং হয়ে যাওয়ার পর ড্রোনে একটা শ্যুট বাকি ছিল, সেইটার জন্য বোটে করে শ্বেতা এবং রাহুল যাচ্ছিল। এই অবস্থায় মানে স্রোত এসে মানে খুব জোর স্রোত আসে জোয়ারে, আর সেই স্রোতের মধ্যে ভেসে যায় রাহুল শ্বেতাকে সঙ্গে সঙ্গে উদ্ধার করা গেলেও রাহুলকে সঙ্গে সঙ্গে উদ্ধার করা যায় না। অনেকটা সময় পর, প্রায় 1.5 ঘন্টা পর তাকে উদ্ধার করা যায়। উদ্ধার করার সময় পর্যন্ত সে বেঁচে ছিল, কথাও বলেছে। তারপরে দীঘার হসপিটালে নিয়ে যাওয়ার সময় ওখানে গিয়ে ওকে ডেথ বলা হয়। শোনা যাচ্ছে তার শ্বাসনালী, তার ফুসফুসে বালি এবং নুন জল ঢুকে গেছিলো। যেই জায়গাটায় শুটিংটা হচ্ছিল সেটা উড়িষ্যার বর্ডারে, অথচ শোনা যাচ্ছে যে পশ্চিমবঙ্গ বা উড়িষ্যা কোনো প্রশাসনের কাছ থেকেই কোনো রকম পরামর্শ নেওয়া হয়নি বা কোনো রকম আগে থাকতে জানানো হয়নি যে এখানে তারা শুটিং করতে যায়। তারা এমনি আচমকা গিয়ে ওখানে শুটিং করতে শুরু করে, কোনো পারমিশনের ব্যাপার স্যাপার হয়নি, কোনো বোর্ড বা কোনো সুরক্ষার ব্যবস্থাও ছিল না, কোনো লাইফ সেভ জ্যাকেট বা লাইফ সেভার টিম কেউ ছিল না। কারণ কারোর থেকে তো পরামর্শ নেওয়া হয়নি, কাউকে তো জিজ্ঞাসাবাদ করা হয়নি, কোনো সিকিউরিটির ব্যবস্থা ছিল না। এবং শোনা যাচ্ছে যখন শুটিংটা শুরু হয় প্রথমে গোড়ালি ভিজছিল এমন জল ছিল, তারপরে হাঁটু পর্যন্ত জল আসে, তারপরে জোয়ার আসে এবং স্রোত এতটাই জোরালো হয়ে যায় যে সেই হাঁটুর জলটা মাথার উপর দিয়ে চলে যায়। তখন রাহুল ওই মাথার উপর থেকে ঢেউটা চলে যাওয়ার পরে নিজেকে সামলাতে পারে না, আর চোরা স্রোতে তলিয়ে যেতে থাকে। তারপর তাকে আর খুঁজে পাওয়া যায় না। অনেক পরে 1.5 ঘন্টা পর তাকে খুঁজে পাওয়া যায়। তো ততক্ষণে সে মোটামুটি তার শ্বাসকষ্ট শুরু হয়ে গেছে, তার ভিতরে সমস্ত বালি নুন জল ঢুকতে শুরু করে দিয়েছে, অনেক জল খেয়ে ফেলেছে এবং সেই জল বের করারও কোনো প্রসেসিং তখন হয়নি। এসব সমস্ত কিছু জিনিসটাই এখন আমাদের কাছে ধোঁয়াশা, কারণ আমরা তো কেউ এখানে প্রেজেন্স ছিলাম না। কারা আদৌ দেখেছে, কী দেখেছে, কতটা দেখেছে কিছুই জানি না। তবে এটা সত্যি যে ওখানে কোনো প্রশাসনিক ব্যবস্থা ছিল না, ওখানে আগে থাকতে কোনো লাইফ সেভার জ্যাকেট বা লাইফ সেভার টিম ছিল না। আর ব্যাপারটা এত দেরিতে কেন দেখলো, টেকনিশিয়ানরা যখন গেল 1.5 ঘন্টা কেন সময় লাগলো, আর এত দেরিতে কেন গেল। যদিও রাহুলের যে ড্রাইভার তিনি বলেছেন টেকনিশিয়ানরা নিজেদের জীবন বিপন্ন করেই ঝাঁপ মেরেছিল 7-8 জন মিলে, কিন্তু তারা খুঁজে পায়নি। তো যাই হোক, কলাকুশলীরা অনেকেই ভেঙে পড়েছে, তাদের সবারই দাবি যে তদন্ত হোক, যে কেন এমন একটা ঘটনা ঘটলো। তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে। আমি রুনা লাইফস্টাইল থেকে। ফেসবুকে একজন কমেন্ট করেছে, সেই জায়গা থেকে আমার মনে হলো এটা পড়ার দরকার, এটা অনেকেরই বক্তব্য হতে পারে, সেই জায়গা থেকে আমি এটাকে আগে পড়ছি।
আচ্ছা, মুকুল সাহা বলে ইনি লিখেছেন, এটা শুধু একটা দুর্ঘটনা বলে এড়িয়ে যাওয়ার মতো ঘটনা নয়, এটা একাধিক প্রশ্নের জন্ম দিচ্ছে, আর সেই প্রশ্নগুলোর উত্তর পাওয়াটা জরুরি। আবেগ সরিয়ে যুক্তি দিয়ে ভাবলে বিষয়টা আরও ভয়ঙ্কর হয়ে ওঠে। প্রথম প্রশ্ন খুবই মৌলিক, শুটিং চলাকালীন যদি জল সংক্রান্ত কোনো দৃশ্য বা লোকেশন থাকে, তাহলে কি ন্যূনতম সেফটি প্রোটোকল অনুসরণ করা হয়েছিল? একজন প্রাপ্তবয়স্ক মানুষ সাধারণত 5 থেকে 6 মিনিটের মধ্যে ডুবে যেতে পারেন। এই সময়টুকুর মধ্যে কি কেউ খেয়াল করেনি একজন প্রধান অভিনেতা ইউনিট থেকে আলাদা হয়ে জলে নেমে গেলেন আর সেটা কেউ দেখলো না? এটা বিশ্বাসযোগ্য? দ্বিতীয়ত, এমন ঝুঁকিপূর্ণ লোকেশন কি লাইফগার্ড বা ট্রেন ডুবুরি উপস্থিত ছিল না? উপস্থিত ছিল না? আন্তর্জাতিক মানে শুটিং তো দূরের কথা, সাধারণ পর্যায়ে শুটিংয়েরও জল থাকলে রেস্কিউ টিম থাকা বাধ্যতামূলক। তাহলে এখানে কেন ছিল না? যদি থেকেও থাকে, তাহলে তারা সময় মতো রেসপন্স করলো না কেন? তৃতীয়ত, কোনো সেফটি ব্রিফিং হয়েছিল কি? শুটিংয়ের আগে কি কাস্ট ক্রুদের জানানো হয়েছিল কোথায় নামা নিরাপদ, কোথায় নয়? সমুদ্র মানেই অনিশ্চিত স্রোত, এটা তো নতুন কিছু নয়। তাহলে সেই রিস্ক অ্যাসেসমেন্ট কোথায় ছিল? চতুর্থ, উদ্ধার ব্যবস্থা, স্পিড বোট, লাইফ জ্যাকেট, রোপো, এই মৌলিক জিনিসগুলো কি প্রস্তুত ছিল? নাকি পুরো ইউনিট একসঙ্গে লাঞ্চ ব্রেকে গিয়ে জায়গায় একবারে অ্যাটেন্ডেন্ট হয়ে গিয়েছিল? যদি তাই হয়, তাহলে এটা শুধু দুর্ঘটনা নয়, স্পষ্ট অবহেলা। আরও গুরুত্বপূর্ণ, এই ঘটনার প্রভাব শুধু একজন মানুষের মৃত্যুতে সীমাবদ্ধ নয়, একটা পরিবার ভেঙে গেল, একটা ছোট বাচ্চা সারা জীবনের জন্য পিতৃহারা হলো। এই মানসিক ট্রমার দায় কে নেবে? এটা কি শুধুই নিয়তি বলে মেনে নেওয়া যায়? ইতিমধ্যে বাংলা উড়িষ্যার পুলিশ যৌথভাবে জানিয়েছে যে স্থানে শুটিং চলছিল সেখানে কোনো পারমিশন নেওয়া হয়নি এবং তদন্ত চলছে, সত্য ক্রমশ প্রকাশ্য। তাহলে এই দায়ভার কার? সবশেষে সবচেয়ে বড় প্রশ্ন, এটা সত্যি কি নিছক দুর্ঘটনা নাকি গাফিলতির ফল? যদি গাফিলতি থাকে, তাহলে সেটাকে চিহ্নিত করা এবং দায়ীদের জবাবদিহির আওতায় আনা অত্যন্ত জরুরি। কারণ আজ যা ঘটেছে, আগামীকাল সেটা আবারও ঘটতে পারে যদি আমরা আজ প্রশ্ন না তুলি। এই কারণে একটি নিরপেক্ষ পূর্ণাঙ্গ তদন্ত আবশ্যক। সত্যিটা সামনে আসা দরকার, কারণ একজন শিল্পীর জীবন কোনোভাবেই অ্যাক্সিডেন্ট শব্দে চাপা পড়ে যাওয়ার মতো নয়। তাই হোক, আমার মনে হলো ইনি যেই দাবিগুলো করেছেন বা যেই কারণগুলো বলেছেন, প্রত্যেকটা আমারও চিন্তাধারায় সেটাই আসছে। সবথেকে বড় কথা এটাই যে কেন সেখানে কোনো রকম প্রিকশন ছাড়া এরকম শ্যুট করা হলো, এত ক্যাজুয়াল কেন হলো, আর কেনই বা কোনো প্রশাসনের কাছে কোনো পারমিশন নেওয়া হলো না, আর কেনই বা সেখানে সেফটি প্রিকশন বা তেমন কিছু ব্যবস্থা রাখা হলো না? সত্যিই তো, এগুলো তো সত্যিই কথা। আর মানে সমুদ্র তো কখন কি রূপ নেবে কেউ তো বলতে পারে না। সমুদ্রকে তো ক্যাজুয়াল জিনিস ধরা যেতে পারে না। তাহলে সেই জায়গায় শুটিং করতে গিয়ে একটা বাবার প্রাণ গেল, একটা হাজব্যান্ড সারা জীবনের মতো চলে গেল, একটা মানুষ, প্রতিভাবান মানুষ সারা জীবনের মতো চলে গেল, একটা লেখক সারা জীবনের মতো চলে গেল, একটা মানুষ যে ডাউন টু আর্থ, যার মানে সব দিক থেকে একটা প্রকৃত মানুষ বলা যায়, তেমন একটা মানুষ চলে গেল। এর দায়টা কে নেবে? তো সত্যি কথা বলতে জানি না কি হবে, শেষ পর্যন্ত কি তদন্ত হবে। কারণ প্রিয়াঙ্কা তো বলেছে ডাইরেক্টলি তোমার কেওড়াতলায় নিয়ে যেতে। সে কি কোনো রকম কিছু তদন্ত চাইছে কি চাইছে না, সেটা তো বুঝতে পারছি না। কারণ আলটিমেটলি দিনের শেষে তার ফ্যামিলি যেটা চাইবে সেটাই হবে। তো অনেকে বলছে ইতিমধ্যে তদন্ত রুজু করা হয়েছে, জানি না সেটা। তবে প্রচুর প্রচুর লোকের সমাগম হয়েছে, কেউ ব্যাপারটা মেনে নিতে পারছে না। প্রচুর আর্টিস্ট আছে যারা ওর থেকে সিনিয়র মোস্ট পার্সন, তারা সবাই গেছিলো। প্রত্যেকে গিয়ে একই বক্তব্য, এটা মেনে নেওয়া যাচ্ছে না, এটা প্রচুর একটা লস আমাদের, ওদের মানে কলাকুশলীদের জন্যে, ইন্ডাস্ট্রির জন্যে। তো যাই হোক, সুদীপ্তা বলল যে হয়তো সত্যিই ভালো মানুষরা বেশি দিন বাঁচে না। এটাও সত্যি, হ্যাঁ, ভালো মানুষরা বেশি দিন বাঁচে না, ভগবান তাদেরকে আগে আগে নিয়ে নেয়। তো যাই হোক, দেখা যাক কি ডিসিশান নেয় সবাই, কি হয়। তবে
কালকের এই ঘটনার পরে সত্যিই মানে আমি ভাবতে পারছিলাম না আমি একটা কমিউনিটি পোস্ট দিয়েছিলাম। অ্যাকচুয়ালি আমি গিয়েছিলাম আমার বোনের বাড়ি, ওর জায়ের ছেলের পৈতে ছিল, সেই অনুষ্ঠানে যোগ দিতে। বাড়িতে এসেছি অনেক দেরিতে করেই, মানে সন্ধেবেলার পর। আর তারপরে হচ্ছে আমার ছেলে আমাকে জানালো। তো ও পুরোটা বলতে পারেনি, ও বলেছিল যে 12টা 12:30 নাগাদ হয়েছে, কিন্তু 3টে 4টের সময় ঘটনা, ও বলতে পারেনি। তারপরে আমি রীতিমতো ফেসবুক খুলে দেখে আমি প্রচণ্ড অবাক হয়ে গিয়েছিলাম, ভাবতেই পারছিলাম না। আমি তোমাদেরকে একটা কমিউনিটি পোস্টের মাধ্যমে জানিয়েছিলাম, ভীষণভাবে আমি দুঃখিত, মানে আমি প্রচণ্ডই শকড হয়েছি, ব্যাপারটা আমার ভালোই লাগছিল না, নিজেকে কিছুতেই কন্ট্রোল করতে পারছিলাম না। তো তার জন্যে, আর ভেরি রিসেন্ট আমি ঠাকুমার ঝুলিটা বসে বসে দেখছিলাম, আমি একাই দেখছিলাম। তো ওতে ওর অভিনয় ছিল, পুরো ব্যাপারটাই প্রচণ্ড জলজ্যান্ত হয়ে আছে সামনে। তো যাই হোক, এটুকুই বলা ছিল।